শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র গরমে পড়ছে গোটা দেশ, 50টি জেলায় বইছে মৃদু থেকে তীব্র তাপদাহ। এমন বাস্তবতায় হিট অ্যালার্টের মেয়াদ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড গরমে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তীব্র গরমের মধ্যে দেশ জুড়ে বেড়েছে মৌসুমী রোগের প্রকোপ, যা চলবে সেপ্টেম্বর পর্যন্ত। যুদ্ধের খরচের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত বলেছেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীতে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে তিনি একথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের নেওয়া 27 বছরের পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে আর্থিক সহায়তা দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং হজের ভিসা নেওয়ার সময় বাকি মাত্র 6 দিন, অথচ এখনও সৌদিতে বেশিরভাগ হজযাত্রীর বাড়ি ভাড়াই হয়নি। বাড়ি ভাড়ার প্রমাণপত্র ছাড়া ভিসা দেওয়া হয় না, ফলে তাদের ভিসার আবেদনই জমা পড়েনি। এজন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সমস্যার সমাধানে তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা। এবারে বিস্তারিত। তীব্র গরমে সারা দেশে হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। চলতি মাস জুড়েই এমন পরিস্থিতি থাকার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। তাপ প্রবাহে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। আরও জানাচ্ছেন দাউদ হাসান। সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে হিট অ্যালার্টের সময় আজ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে উঠেছে নগর জীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপপ্রবাহ। তবে জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন তাদেরকে সহ্য করতে হচ্ছে এই অসহনীয় তাপদাহ। চালাইতে পারতেছি না গরমের টান্নাতে, আজ 3-4 দিন ধরে এই অবস্থা। এই জন্য বরফটার উপরে রাখছি। তাপমাত্রা বেশি, মানে 10 টাকা ভাড়া বেশি চাইলে মানুষ রাগ করে। যদি আমরা গাছপালা ঠিক মতো আরো বেশি লাগাতে পারতাম বা শহরের অঞ্চলে বনায়ন হতো, তাহলে মনে হয় যে এই কষ্টটা হতো না আর কি। দেশের 50 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ চলছে পাবনা ও চুয়াডাঙ্গায়। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এতে রোজগার কমে যাওয়ায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দুপুরের দিকে খুবই গরম এবং দুপুরের পর থেকে আরো বেশি গরম। বিশেষ কাজ ছাড়া বাইরে বেরোনোর কোনো সুযোগই পাচ্ছি না। অস্বাভাবিক গরমে দেশের বিভিন্ন এলাকার হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে রোগীর সংখ্যা। তাপমাত্রা বেশি কারণে বাচ্চাদের দুধ খায় বমি হয়, পাতলা পায়খানা হয়। ডায়রিয়া থেকে শুরু হয়েছে, একদম পেইন গট পর্যন্ত সিরিয়াস গেছে। বয়স্করা ডায়রিয়ার আক্রান্ত হচ্ছে। সেই সাথে শিশু বাচ্চাদেরও আমরা ওয়ার্ডে ডায়রিয়ার মৃত্যু দেখতে পাচ্ছি। এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে গরমের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। যদিও এটাকে আমরা হিট স্ট্রোক বলবো না, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সবারই এই ব্যাপারে সচেতন থাকা দরকার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিল জুড়েই তাপপ্রবাহ থাকবে। কোথাও কোথাও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামনে আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল পরশু আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টিপাতের কথা বলি, আজকে যদি বৃষ্টি হয়, এটা ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তাছাড়া দেশের অন্য জায়গায় হয়তো লোকালাইজ বিক্ষিপ্ত হয়ে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। যেহেতু বৃষ্টির সারা দেশে ওই রকম সম্ভাবনা নেই, তাই সহসায় তাপমাত্রা যে একবার নিয়ন্ত্রিত আসবে ওই রকম সম্ভাবনা নেই। চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় বন্ধ রয়েছে স্কুল কলেজ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। গরমে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে সারা দেশের হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অনুষ্ঠিত এই সভা শেষে মন্ত্রী একথা বলেন। আরও জানান, এই গরমে মেডিকেল এবং ডেন্টালের শিক্ষার্থীদের শুধু অনলাইনে ক্লাস হবে, তবে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানান, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত অধ্যাপক আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। সারা দেশের সমস্ত পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলছি। যে সমস্ত রোগীরা আমরা ওয়েট করতে পারি
তাদের জন্য এখন সবাইকে ভর্তি না করে আমাদের হাসপাতালগুলোকে ফাঁকা রাখার জন্য যাতে বয়স্ক এবং বাচ্চারা যারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তারা যেন মানে বৃষ্টি না পায়। আমাদের যে ডিএনসিসি হাসপাতাল আছে যেটা কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওইরকম অবস্থায় যাবে। যদি কোনো মানে দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। সারা দেশে বেড়েছে মৌসুমী রোগের প্রকোপ, যার প্রভাবে জ্বর, ঠান্ডা, ডায়রিয়া এবং নিউমোনিয়া নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমের এই সময় থাকবে ইনফ্লুয়েঞ্জার প্রভাব। এটি থেকে পরিত্রাণ পেতে জ্বর এলেই পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। নুরুন্নাহার উইলির রিপোর্ট। 7 মাস বয়সী মিম গত 7 দিন ধরে জ্বর আর ঠান্ডায় আক্রান্ত। এখন ভর্তি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডা, জ্বর, তারপরে এরকম এক সপ্তাহ যাবে। তার কাছাকাছি বয়সের অনেক শিশুই এখন ভর্তি মুগদা হাসপাতালের শিশু বিভাগে, যেখানে শয্যা সংখ্যা 60 হলেও ভর্তি 115 জন এবং বেশিরভাগেরই অসুস্থতার কারণ জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া। শুধু ওর জ্বরই, মানে অনেক জ্বর, 104 জ্বর কমে না। বাচ্চার আজকে 15 দিন যাবত জ্বর। আগে বমি করতো, তারপর পাতলা পায়খানা হয়েছিল, স্যালাইন দিতে এখন একটু সুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, ঠান্ডা জ্বরের মতো সংক্রমণ নিয়ে আসছে বেশিরভাগ রোগী এবং ঈদের পর থেকে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফিভার থাকতে 7 to 8 ডেজ ফিভার, অ্যাবডোমিনাল পেন থাকছে, তারপরে লুজ ওয়াটার স্টুল থাকছে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ভর্তি হচ্ছে। নিউমোনিয়ার বাচ্চা যারা, তাদের দেখা যায় যে একই সাথে 2 ধরনের ইনফেকশন আছে, ডায়রিয়াও নিয়েও আসতেছে, আবার নিউমোনিয়ার ফিচারও আছে। তবে শুধু যে শিশুরা আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। সারা বাংলাদেশেই বাড়ছে ঠান্ডা এবং ছোঁয়াচে রোগের প্রকোপ, যাদের বেশিরভাগেরই উপসর্গ জ্বর ও ডায়রিয়া। রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা সহ যেসব স্থানে তীব্র তাপপ্রবাহ চলছে, সেসব জায়গায় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এবং এসব রোগীর মধ্যে বড় অংশই শিশু ও বৃদ্ধ। এই গরমের কারণে আমরা সাধারণত দেখছি যে অনেক বেশি পরিমাণে ডায়রিয়ার পেশেন্ট আসছে, জ্বরের রোগী আসছে, ঠান্ডা, কাশি, জ্বর, ডায়রিয়ার পেশেন্টে বেশি আসছে। স্যালাইন দিলে ওই অস্থির হয়ে বমি করে, আবার স্যালাইন বন্ধ করলে অনেক বমি করে, পেট ব্যথা। কালকে ভর্তি হয়েছি, পেটের বাম সাইডে ব্যথা আর বমি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমের এই পুরো সময়টাতেই থাকবে ইনফ্লুয়েঞ্জা বা ছোঁয়াচে রোগের এই প্রকোপ। তবে ইনফ্লুয়েঞ্জা রোগকে আমরা বাংলাদেশে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে যারা বয়স্ক মানুষ, বিশেষ করে যারা গর্ভবতী নারী এবং অন্য রোগে ভুগছেন, তাদের জ্বর হলেই এই ইনফ্লুয়েঞ্জা পরীক্ষাটা করা দরকার। এবং এই সময় আমাদের ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা, কোভিড পরীক্ষা এবং ডেঙ্গু পরীক্ষা, জ্বরের জন্য এই 3টা কারণ, এই 3টা একটা যদি পাওয়া না যায় তখন অন্য পরীক্ষাটা করা উচিত। তাই বাড়তি সতর্কতার জন্য তারা জোর দিচ্ছেন শিশু, বয়স্ক ও গর্ভবতীদের ইনফ্লুয়েঞ্জার টিকা নেবার প্রতি। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। 27 বছরের জন্য সরকার যে জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে আর্থিক অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে তিনি যুদ্ধে টাকা খরচ না করে জলবায়ু পরিবর্তন খাতে ব্যয় বাড়ানোর তাগিদ দেন। প্রাকৃতিক দুর্যোগ সহ জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ কিভাবে জলবায়ু পরিবর্তন অভিযোজনে সফল হয়েছে তা বিশ্বকে জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 4 দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসি আয়োজিত 9ম এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, এনজিওর প্রতিনিধি সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয়াতেই গত বছর ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি।
তিনি জানান, সরকার আগামী ২৭ বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে। ২৭ বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা আরও বৃদ্ধিতে প্রধানমন্ত্রী ৬টি প্রস্তাব তুলে ধরেন। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। বৈশ্বিক কার্বন নিঃসরণে মাত্র 0.48% অবদান রাখলেও বাংলাদেশ বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। আবারও সেই কথা সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরও থাকছে। 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির, বিমানবন্দরের লাল গালিচা সম্বর্ধনা, সই হবে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। ভিসা দেওয়ার মাত্র 6 দিন বাকি থাকলেও এখনও বেশিরভাগ হজযাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়াই করেনি এজেন্সিগুলো, ফলে তাদের ভিসার আবেদনই জমা পড়েনি। মার্শেক রাহাতের রিপোর্ট। চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়ার কার্যক্রম শেষ হবে 29 এপ্রিল। হজযাত্রীদের সৌদি আরবে থাকার জায়গা ঠিক করার পর করতে হবে ভিসার আবেদন। তবে ভিসা তো দূরের কথা, এখনো বেশিরভাগ হজ এজেন্সি হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়াই করেনি, ফলে তাদের ভিসার আবেদন জমা পড়েনি। এই গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আমি ক্লিয়ার কাটে বলি, আপনারা যেসব এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন বাড়ি ভাড়া করছে কিনা, ভিসা হবে কিনা টাইমলি। বাড়ি ভাড়া করার জন্য যদি ভিসার সমস্যা হয় আমাদের সাথে কথা বলেন, আমরা এজেন্সি, আমরা এম্বাসিকে অ্যাড্রেস করব। আমরা অলরেডি অ্যাড্রেস করতেছি। যদি হাজিরা বিপদে পড়ে অবশ্যই ব্যবস্থা নেব, আমরা কঠিন ব্যবস্থা নেব। হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ বলছে, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে বিপাকে পড়বেন অধিকাংশ হজযাত্রী। সৌদি ডেডলাইন দিয়ে দিয়েছে যে 29 তারিখের মধ্যে ভিসা করতে হবে, অন্যথায় সিস্টেম বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখন থেকেই উদ্যোগ নিতে হবে যে সৌদি আরবের সাথে কথা বলে এই টাইমটা আরো 15 দিন কমসে কম বাড়ানো, তাহলে সব হাজিরা সুন্দর মতো ভিসা করে হজে যেতে পারবে। এবার 259টি হজ এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার অপেক্ষায় আছেন প্রায় ৭৯,০০০ জন। আর সরকারি ব্যবস্থাপনায় যে ৪,৩০০ জন যাচ্ছেন তাদের সবার জন্য বাড়ি ভাড়া ও অধিকাংশরই ভিসা হয়ে গেছে। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল 5টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে দেয়া হয় গার্ড অফ অনার এবং লাল গালিচার সম্বর্ধনা। বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এই সময়। শেখ তামিম বিন হামাদ আল থানির এই সফরে বাংলাদেশ কাতারের মধ্যে 11টি চুক্তি এবং সমঝোতা সই হবে। আগামীকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমিরের বৈঠক হবে। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরের সম্মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশির বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। আগামীকাল তিনি নিজেই এই পার্ক এবং সড়ক উদ্বোধন করবেন। সন্ধ্যায় কাতারের আমির নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 24 থেকে 29 এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে 2 দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে 5টি দলিল সই হবে। এর মধ্যে 1টি চুক্তি এবং 3টি সমঝোতা স্মারক এবং 1টি সম্মতিপত্র। সফরে ব্যাংককে জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের 80তম অধিবেশনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। জানান, মিয়ানমারে আটকে পড়া 144 জন বাংলাদেশিকে বুধবার নৌবাহিনীর জাহাজে দেশে ফেরত আনা হবে।
পরদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 285 জন সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হবে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষত বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ, উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। নিজেদের সরবরাহ করা ময়লা আবর্জনা ঘটা করে নিজেরাই কিনে নিয়ে এই বছর ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর রূপনগর এলাকায় মাসব্যাপী এই কার্যক্রমে ডেঙ্গু মশা জন্ম নেয় টায়ার, চিপসের প্যাকেট সহ 9 ধরনের পরিত্যক্ত সামগ্রী শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে ডিএনসিসি। হাসনাইন তানভীরের রিপোর্ট। গোল হয়ে দাঁড়িয়ে থাকা এই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন মিরপুরের রূপনগরের এই পার্কে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধে 9 ধরনের পরিত্যক্ত জিনিসপত্র বেচাকেনার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এখানে আসা তাদের। সবার কাছে একই রঙের একই সাইজের ব্যাগ, ভেতরে চিপসের প্যাকেট, প্লাস্টিকের কাপ ও নানা আকারের বোতল। এগুলো বিক্রির উদ্দেশ্যেই মূলত এখানে এসেছেন বলে দাবি তাদের। তবে যার যার এলাকার ওয়ার্ড কাউন্সিলরের অফিসে এসব আবর্জনা বিক্রির সুযোগ থাকার পরও এতদূর আসার কারণ জানতে চাইলে অসংলগ্ন উত্তর দেন তারা। আমি থাকি মোহাম্মদপুর, রিক্সা দিয়ে আসছি, আর একটা ভ্যান ছিল ওইখানে আসছি, মানে ময়লাটা একটা ভ্যানের মধ্যে দিয়েছিল। তাদের স্যারদের উদ্যোগতরা একজন কর্মকর্তা আছে, ওইখান থেকে ওনারা এফআইআর করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সাজিয়ে রাখা কিছু ময়লাও শিক্ষার্থীদের কাছ থেকে কিনে নেন উত্তর সিটির মেয়র। হিসাবের বিষয়টা এটা হয়তো পরে করতে পারে, বাট আমাদের জাস্ট ওইখানে ডাক দিয়ে আমাদেরকে পলিথিনের সাইজ ওই অনুযায়ী দিয়ে দিয়েছে। অনুষ্ঠান শেষেও পার্কের পাশে বেশ কিছু বস্তা ভর্তি ডাবের খোসা ও বিভিন্ন ধরনের ময়লা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন সকালের দিকে ট্রাক ভর্তি করে এসব ময়লা এনে ফেলা হয়েছে এখানে। আমি মোড়ে নাস্তা খেতে যেতেছি, তখন দেখলাম একটা ট্রাক আসছে, আশা থেকে ময়লা এখানে নামাইতেছে। সিটি কর্পোরেশনের ঝাড়ুদার তাদেরও কিছু লোক তারা অবস্থা ফেলাইছে। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানের সাথে যুক্ত কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, এটি প্রতীকী উদ্যোগ, তাতে দোষের কিছু নেই। যখন মেয়র মহোদয় আসছে, বড় একটি প্রোগ্রাম হয়েছে, আপনারা আসছেন, কিছুটা কিন্তু সাজানো থাকতে পারে, এটা কিন্তু খুব বেশি অসুবিধার কিছু নেই। তবে মাঠ পর্যায়ে যখন কাজগুলো হবে তখন সেগুলো যেন রিয়েল লাইফে সেরকম হয়। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চিপস বা সমজাতীয় প্যাকেট 1 টাকা, আইসক্রিমের বা ডিসপোজাল কাপ 1 টাকা, প্রতি পিস ডাবের খোসা 2 টাকা, কন্ডেন্স মিল্কের কৌটা 2 টাকা, প্লাস্টিক, সিরামিক ও মেলামাইনের পাত্র 3 টাকা, পরিত্যক্ত প্লাস্টিক ও দ্রব্যাদি প্রতি কেজি 10 টাকা, পরিত্যক্ত পলিথিন প্রতি কেজি 10 টাকা, পরিত্যক্ত টায়ার প্রতি পিস 50 টাকা, পরিত্যক্ত কোমোড বেসিন 100 টাকা দরে কিনে নিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে আরো থাকছে। মেয়েদের টি-20 বিশ্বকাপ ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করলো আইসিসি প্রতিনিধি দল, কাল যাবে সিলেটে। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার বিকল্প নেই, আর এই সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ইউনিসেফ, বলেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বিকেলে রাজধানীর একটি হোটেলে 18তম মিনা মিডিয়া অ্যাওয়ার্ডস 2024 দেন তিনি। এবারের আসরে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে প্রিন্ট, ফটো এবং ভিডিও সাংবাদিকদের 1000 কাজের মধ্যে থেকে বাছাই করে 12টি ক্যাটাগরিতে 3 শিশু সাংবাদিক সহ 15 জন সাংবাদিককে বিজয়ী ঘোষণা করা হয়। পাবনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অনিতা স্যামসন ফাউন্ডেশন পরিচালিত অ্যাস্ট্রাস পৌর প্রাথমিক এবং পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি অনুষ্ঠিত এই পরীক্ষায় এই বিদ্যালয়ের 89 জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে 4 জন ট্যালেন্ট পুল সহ 35 জন বৃত্তি অর্জন করে। সকালে পৌর প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের
ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক। এই বৃত্তি পরীক্ষায় পাবনার ৩২টি বিদ্যালয় থেকে প্রায় ২,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারে খেলার খবর। মেয়েদের ২০২৪ টি-20 বিশ্বকাপের অন্যতম ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসির প্রতিনিধি দল। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে হবে এই আসর। এর আগে ২০১৪ সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশে। এবারে সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের পাশাপাশি রয়েছে সিলেট স্টেডিয়াম। আইসিসির ৫ সদস্যের প্রতিনিধি দল গতকাল ঢাকায় পা রাখে। আজ মিরপুরের গ্যালারি একাডেমি মাঠ পর্যবেক্ষণ করে তারা। কাল সিলেট স্টেডিয়াম পরিদর্শন করবে এই প্রতিনিধি দল। আগামী ৫ই মে আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হবে সিলেটে। ২ ভেন্যু পরিদর্শন শেষে আইসিসিকে রিপোর্ট করবে এই প্রতিনিধি দল। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তীব্র গরমে পড়ছে গোটা দেশ, হিট অ্যালার্ট বাড়ল ৩ দিন। গরমে হাসপাতালে বাড়ছে রোগী, বেড়েছে মৌসুমী রোগের প্রকোপও। যুদ্ধে অর্থ খরচ না করে জলবায়ু পরিবর্তন খাতে ব্যয় বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। এই খাতে বাংলাদেশকে সহায়তার আহ্বান। এবং ভিসা নেয়ার মাত্র ৬ দিন বাকি থাকলেও এখনো বেশিরভাগ হজ যাত্রীর বাড়ি ভাড়াই করেনি এজেন্সিগুলো। ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম মন্ত্রণালয়ের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।